শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। স্বাধীনতার 50 বছরেও হয়নি পূর্ণাঙ্গ তালিকা, গণহত্যা দিবস পায়নি আন্তর্জাতিক স্বীকৃতি। নিজের নামে বরাদ্দ গাড়ি অন্যকে দিয়ে চালানোয় সাময়িক বরখাস্ত ঢাকা দক্ষিণ সিটির 9 চালক। সড়কে প্রতিদিন 12 কোটি টাকার অলিখিত চাঁদাবাজি। 63 দেশে ছড়িয়ে যাওয়ার পর ওমিক্রনে মৃত্যু 1। সব ধরনের জনসমাগম কমানোর পরামর্শ, সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। এই মাসেই বুস্টার ডোজ শুরু। আন্তর্জাতিকভাবে এই সরকার বিচ্ছিন্ন হয়ে গেছে, দাবি বিএনপির। নানামুখী ষড়যন্ত্র চলছে দেশ নিয়ে, দাবি আওয়ামী লীগের। ইভ্যালি কাণ্ডে আগাম জামিন পেলেন মিথিলা ও ফারিয়া। মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহেও মামলার আবেদন। যুক্তরাষ্ট্রের কেন্টাকি সহ বিভিন্ন স্থানে ভয়াবহ টর্নেডোতে প্রাণহানি বাড়ছেই। অন্ধকারে লাখো মানুষ, আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকেই। এবং সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে 6-0 গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। স্বাধীনতা কাপে কাল সেমিফাইনালের 2 ম্যাচ। রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 রাতের সংবাদের সাথে আছে মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। 1971 সালের এই দিনে অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল পাকিস্তানি সেনারা। মুক্তিযুদ্ধের সময় কতজন বুদ্ধিজীবী শহীদ হয়েছিলেন স্বাধীনতার 50 বছর পরও হয়নি তার পূর্ণাঙ্গ তালিকা। গণহত্যা দিবসও পায়নি আন্তর্জাতিক স্বীকৃতি। শাস্তি পায়নি বুদ্ধিজীবীদের সকল হত্যাকারী। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার নীল নকশা এঁকেছিল পাকিস্তানিরা। সেই ষড়যন্ত্রে মদত দিয়েছিল রাজাকাররা। 71-এর 16 ডিসেম্বরের কয়েকদিন আগে রাজাকাররা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যেতে থাকে, তুলে দিতে থাকে পাকিস্তানি সেনাদের হাতে। 14 ডিসেম্বর সর্বোচ্চ সংখ্যক বুদ্ধিজীবীকে বন্দী করে তারা। পরে রায়ের বাজার বধ্যভূমিতে পাওয়া যায় অগণিত বুদ্ধিজীবীর লাশ, আবার অনেকের লাশ মেলেনি। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত আলবদর কমান্ডার চৌধুরী মঈনুদ্দিন যুক্তরাজ্যে এবং আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে পলাতক। তাদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার আহ্বান জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবীদের স্বজনরা। যে এখানে কিছুটা কূটনৈতিক উদাসীনতা কাজ করেছে। যাকে আমি শনাক্ত করলাম, আমার হাত থেকে টেনে হিস্ট্রি যাকে নিয়ে গেল, তার বিচারও হলো, রাজবন্দী হিসেবে তাকে মুক্তি দিয়েছে। এই ঘৃণা কোথায় রাখি? 71-এর 25 মার্চ থেকে 72-এর 31 জানুয়ারি পর্যন্ত শহীদ হওয়া সকল বুদ্ধিজীবীর তালিকা করার আহ্বান শহীদদের স্বজনদের। 2022 সালের 26 মার্চের মধ্যে তালিকা সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এছাড়াও গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে বিভিন্ন তথ্য উপাত্ত, সেই সমস্ত ছবি, সেগুলো বিভিন্ন দেশের দূতাবাসের মাধ্যমে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের কাছে পাঠানো হয়েছে। কূটনৈতিকভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হলে পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা যাবে বলে মনে করেন শহীদদের স্বজনেরা। পাকিস্তানের যারা সচেতন নাগরিক, তারা অনেকে ব্যক্তিগতভাবে বা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চান, কিন্তু সেটা খুব ছোট একটা গোষ্ঠী, কাজেই সেটা যথেষ্ট না। 30 লাখ শহীদের জীবনের বিনিময়ে পাওয়া বিজয়ের সূর্য আজ বাংলার আকাশে। এই সূর্যের গৌরব রক্ষা করার দায়িত্ব দেশের সবার। তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? শহীদদের সন্তানেরা এই স্মৃতিসৌধের গায়ে লিখে রেখেছেন সেই কথা। শহীদ বুদ্ধিজীবীরা নিশ্চয় চেয়েছিলেন এমন বাংলাদেশ যেখানে থাকবে জবাবদিহিতা, যেখানে হবে সকল হত্যাকারীদের শাস্তি। স্বাধীনতার এই 50 বছর পর সাধারণ মানুষেরও প্রত্যাশা শহীদদের সকল আশা পূরণ হোক। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নিজের নামে বরাদ্দ করা গাড়ি সিটি কর্পোরেশনের চালক নন এমন ব্যক্তিকে দিয়ে অবৈধভাবে চালানোয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারী গাড়ির 7 এবং হালকা গাড়ির 2 চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার অভিযোগে
অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। কর্পোরেশনের পরিবহন বিভাগের ভারী গাড়ির চালকদের মধ্যে মোহাম্মদ কাউসার আলী, মোহাম্মদ বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ জামাল উদ্দিন 2, মোহাম্মদ কবির হোসেন 2, মোহাম্মদ রবিউল আলম এবং হালকা গাড়ির চালকদের মধ্যে মোহাম্মদ আজিম উদ্দিন ও মোহাম্মদ নূর জালাল শিকদারের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে অন্যকে দিয়ে চালানোয় প্রায়শই দুর্ঘটনায় প্রাণহানি সহ জানমালের ক্ষতি হচ্ছে। কঠোর নির্দেশনার পরও পরিবহন চাঁদাবাজদের দৌরাত্ম্য থামছেই না। সড়কে শৃঙ্খলা ফেরানোর নামে প্রতিদিন শুধু খাতা কলমেই চাঁদা আদায় হচ্ছে অন্তত 12 কোটি টাকা। বাকি হিসেব আরও দীর্ঘ তালিকায় ছড়িয়ে আছে। বিআরটিএ বলছে চাঁদাবাজি দেখার দায়িত্ব তাদের নয়, আর আইন অনুযায়ী খুব বেশি কিছু করার নেই বলে জানিয়েছে পুলিশ। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, চাঁদাবাজি বন্ধে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। গণপরিবহন নিয়ে প্লাবন রহমানের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। বিশৃঙ্খল গণপরিবহনের দীর্ঘদিন ধরেই নিয়মে পরিণত হয়েছে চাঁদাবাজি। বিভিন্ন পরিবহন ও রাজনৈতিক সংগঠন দেশের বিভিন্ন জায়গা থেকে এভাবে চাঁদা নিয়ে আসছে শৃঙ্খলা ফেরানোর নামে। বিআরটি এর তথ্য অনুযায়ী সারা দেশে অন্তত 14 ধরনের 12,86,000 বাণিজ্যিক যানবাহন চলছে। যেসব যানবাহন থেকে পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলোর এই নির্দেশিকা অনুযায়ী চাঁদা আদায় করা হচ্ছে। নির্দেশিকা অনুযায়ী সড়ক পরিবহন মালিক সমিতি প্রতি গাড়ি থেকে প্রতিদিন অন্তত 50 টাকা এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন প্রতিদিন প্রতি গাড়ি থেকে অন্তত 60 টাকা আদায় করার নিয়ম। এই হিসাবে 12 লাখ যানবাহন থেকে প্রতিদিন গড়ে 12 কোটি টাকা আদায় হচ্ছে বলেই অভিযোগ। মালিক সংগঠন 60 টাকা এবং শ্রমিক সংগঠন 50 টাকা হারে সমগ্র বাংলাদেশে 11 লক্ষের উপরে কমার্শিয়াল বিকেল আছে, এর থেকে ওনারা আদায় করতেছে যে হাজার হাজার কোটি টাকা। কিন্তু সেই টাকা গেল কোথায়, এর কোনো হিসাব তারা কিন্তু দিতে পারবে না। এটা দিয়ে তারা শ্রমিকের জন্য কোনো কলোনি নির্মাণ করে নেই, শ্রমিকের জন্য কোনো হাসপাতাল নির্মাণ করে নেই, মসজিদ নির্মাণ করে নেই, মাদ্রাসা নির্মাণ করে নেই। তাহলে এত টাকা গেল কোথায়? অবশ্য সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতার দাবি, যানবাহন থেকে আদায়কৃত টাকা ব্যয় হচ্ছে সংগঠন পরিচালনা সহ পরিবহন সেক্টরের সেবায়। শ্রমিকদের কল্যাণে একটা অর্থ ব্যবহৃত হয়, আর টার্মিনালের শৃঙ্খলা রাখার জন্য, রাস্তার শৃঙ্খলা রাখার জন্য আমাদের কমিউনিটি পুলিশ আছে, তার জন্য একটা অর্থ ব্যয় হয়, আর বাকিটা মালিকদের পরিচালনা ব্যয়ের জন্য যা দরকার এটাই ব্যয় হয়। তারপরও থেকে যায় কিছু কথা, যে কিছু টাকা শ্রমিক ইউনিয়ন বা মালিক সমিতির বিভিন্ন জায়গার নেতারা যেটা নাকি শ্রমিক কল্যাণে, মালিক কল্যাণে ব্যয় করার কথা তারা করে না, তারা নিজের পকেটস্থ করে। তো সেটার জন্য কেন করে? তাদের জবাবদিহিতা নাই, নির্বাচন করতে হয় না, তো কোনো কারণে হয়তো পলিটিক্যালি সে ওইখানে বসে রয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ বলছে, এসব চাঁদার বিষয় দেখার দায়িত্ব তাদের নয়, আর আইন অনুযায়ী নাকি কিছুই করার নেই পুলিশের। ভাই শুনেন, আমি বলি শুনেন, এই চাঁদাবাজি দেখার দায়িত্ব বিআরটিএর না, তাহলে এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। চাঁদাবাজি, চিন্তা এগুলো দেখার দায়িত্ব বিআরটিএর না। গণপরিবহনের কন্ট্রোলটা 2 জায়গায়, একটা হচ্ছে মালিকদের হাতে আর একটা হচ্ছে শ্রমিকদের হাতে। এবং যে চাঁদার বিষয়ে বলেন বা যাই বলেন, তাদের কিন্তু স্তরে স্তরে তাদের কিন্তু কমিটিগুলো আছে, কমিটিগুলোই কিন্তু তাদেরকে নির্দেশনাগুলো দেয়। তো সেই ক্ষেত্রে এই জাতীয় বিষয় আমাদের প্রচলিত যে আইন বা বিধিবিধান আছে তার আওতায় কিন্তু খুব বেশি পড়ে না। তবে এই গণপরিবহন বিশেষজ্ঞ বলছেন, সরকারের কর্তৃত্ব বলিষ্ঠ ভূমিকা ছাড়া এই নৈরাজ্য থেকে বের হওয়া সম্ভব নয়। ধারাবাহিক সরকার হতে তার যে সক্ষমতা, প্রতিটা জায়গায় কিন্তু তার ছাপ দেখতে পাচ্ছি। যখনই আমরা এই ট্রান্সপোর্টেশনে আসি, সেখানেই আমরা দেখতে পাচ্ছি কিছু একটা ছাড় দেওয়া, কোনোভাবে একটা ঠেকা দেওয়া। সেই কারণে আমি বলবো এটা একটা অত্যন্ত ভুল হয়ে যাচ্ছে। সময় এসেছে, এখন ঠেকা দিয়ে আর চলা যাবে না। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সরকার কোনো কারণ। সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান এবং সংবাদকর্মী আহসান কবির খানের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে 5 কোটি করে মোট 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। ব্যারিস্টার ফয়েজ আহমেদ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে বিবাদী করা হয়েছে। গত 24 নভেম্বর কলেজে যাওয়ার পথে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির বর্জ্যবাহী গাড়ির চাপায় নিহত হন নাইম হাসান। পরদিন রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির বর্জ্যবাহী গাড়ির চাপায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান কবির খান। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসেই অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ দেয়া শুরু হবে। এদিকে দেশে অমিক্রন শনাক্ত হওয়ার পর এই ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে সব ধরনের সভা সমাবেশ ও জনসমাগম সীমিত করার পরামর্শ দিয়েছে এ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটি। নাইম আল জিকোর প্রতিবেদন। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় দ্রুতই বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটি। তাদের 49তম সভায় সকল ধরনের সভা সমাবেশ সীমিতকরণ, কোয়ারেন্টাইন, আইসোলেশন ও স্ক্রিনিং জোরদারের পরামর্শ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে ওমিক্রন নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দ্রুতই বুস্টার ডোজ দেওয়ার নির্দেশ দেন তিনি। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানান। ওয়ার্ল্ড ওয়াইড ওনারা সায়েন্টিস্টরা বুস্টার ডোজের জন্য একটা রিকমেন্ড করছে, সেটা আমাদের দেশেও ওনারা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে বুস্টার ডোজটা দেওয়া যায়। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসেই ফ্রন্টলাইনার সহ 60 ঊর্ধ্ব বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে। একটা প্রায়োরিটি সেট করতে হয়, তো সেই প্রায়োরিটি অনুযায়ী যারা বয়স্ক, যারা মৃত্যু ঝুঁকি বেশি, তাদেরকে আমরা আগে দিই। শিক্ষার্থীদের এখনো আশানুরূপভাবে ভ্যাকসিনেশনের আওতায় আনা যায়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তাই এরই মধ্যে আরো 1000 বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে যুক্তরাজ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্য দিয়ে ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল বিশ্ব। WHO জানিয়েছে, ওমিক্রন এখন পর্যন্ত 63টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন বেশি সংক্রামক এবং ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দেয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে 24 ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 4000 মানুষ। মোট সংক্রমণ ছাড়িয়েছে 27 কোটি। এছাড়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জনগণের উপর অত্যাচার করে সরকার দেশের সম্মান নষ্ট করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, আন্তর্জাতিক মহলে নিষেধাজ্ঞার মাধ্যমে দেশ বিচ্ছিন্ন হচ্ছে। সোমবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, খালেদা জিয়ার জীবন নাশের ষড়যন্ত্র করা হচ্ছে। মারুফা রহমানের প্রতিবেদন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করলেও সেটা প্রমাণ করতে পারেনি। অভিযোগ করেন, জনগণের উপর অত্যাচার করে দেশের সম্মান নষ্ট করছে এই সরকার। নিষেধাজ্ঞার মাধ্যমে দেশ বিচ্ছিন্ন হচ্ছে বলেও অভিযোগ তার। বিশ্বের দরবারে যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানবাধিকার লঙ্ঘন করা হয়, মানুষের কোনো স্বাধীনতা থাকে না, যেখানে আইন বলতে কিছু থাকে না, যেখানে সরকারের লোকেরা নিজেরাই আইন ভঙ্গ করে এবং জনগণের অধিকারকে হরণ করে নেয়। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিজয়ের মাসেই খালেদা জিয়াকে মুক্ত করার জন্য কর্মী সমর্থকদের মাঠে নামার আহ্বান জানান। আজকে শুধুমাত্র ওই এক্সিকিউটিভ অর্ডারটিতে যে শর্তটি দেওয়া আছে, সেই শর্তটি তুলে দিয়ে একটি সংশোধনী দিলেই আজকে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী দল আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল বলেন, প্রতিহিংসায় খালেদা জিয়াকে আটকে রেখে চিকিৎসার সুযোগ দিচ্ছে না এই সরকার। এ সময় দলটির সিনিয়র নেতাকর্মীরা আমেরিকা থেকে নিষেধাজ্ঞা আসায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর সমালোচনা করেন। গুম খুনের প্রধানমন্ত্রী হিসাবে অবৈধ প্রধানমন্ত্রী প্রমাণিত হয়েছে। আজকে ইলিয়াস আলী কোথায়? বলেন গুম হয় নাই, বলেন ক্রসফায়ার হয় নাই। চৌধুরী আলম কোথায়? মাই লর্ড, ভার্ডিক্ট দিন, সরকারকে নির্দেশনা দিন, অনতি বিলম্বে দেশ নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হোক। এখন বিদেশিরা তালিকা করতে শুরু করেছে, যখন আমরা কেন তালিকা করতে শুরু করছি না? 35 লক্ষ নেতা কর্মী আজকে মিথ্যা মামলার শিকার। যেই লড়াই আপনারা শুরু করেছেন তার সুচিকিৎসার জন্য, তার মুক্তির জন্য এই লড়াই অব্যাহত রাখেন। এদিকে জাসাসের আয়োজনে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে মানববন্ধন করেন বিএনপির নেতাকর্মীরা।
মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে তিনি কথা বলেন। জানান, বিজয়ের মাসে এমন বক্তব্য জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয়। তিনি বলেন, শুধু আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে 16 ডিসেম্বর শপথ অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দলীয় মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার পরিচালনার জন্য একটি সমন্বয় কমিটি গঠন করার কথাও জানান তিনি বলেন, এই কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আর সদস্য সচিব থাকবেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বাংলাদেশ পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ সহ 7 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞায় পুলিশ বাহিনী মর্মাহত বলে বিবৃতি দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, এই নিষেধাজ্ঞা আরোপ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। বিপিএসএ মনে করে, বাংলাদেশ বিরোধী চক্রই মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে লবিস্ট নিয়োগ করে যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করেছে এমন সিদ্ধান্তে। এ সময় বাংলাদেশ পুলিশের প্রকৃত তথ্য অবস্থা মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 8 সপ্তাহ পর দুজনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন বিবেচনা করতে বলা হয়েছে। গত রোববার এই মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন মিথিলা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। 3,18,000 টাকা আত্মসাৎ ও এ কাজে সাহায্য করার অভিযোগে গত 4 ডিসেম্বর ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন সহ 9 জনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন এক গ্রাহক। অর্থ আত্মসাতের সহযোগী হিসেবে অভিনেতা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে আসামি করা হয় এই মামলায়, কারণ এই অভিনেতারা ইভ্যালির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এ মামলায় সোমবার হাইকোর্টে আগাম জামিন নিতে আসেন রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। আদালত তাদের দুজনকেই 8 সপ্তাহের আগাম জামিন দেন। সাবমিশনে ওনারা সন্তুষ্ট হয়ে ওনাকে 8 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন এবং এর সাথে এও বলেছেন যে 8 সপ্তাহান্তে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে ওনারা যাবেন তখন ম্যাজিস্ট্রেট যেন সারেন্ডার করবেন, তখন যেন ম্যাজিস্ট্রেট সেই বেইল আবার ওনাদের কনসিডার করেন। এ সময় অভিনেত্রী মিথিলা বলেন, ইভ্যালির চেয়ে অনেক বড় প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন, কিন্তু এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি কখনো। তাই এখন থেকে এ ধরনের চুক্তির আগে যাচাই বাছাই করে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। এই অসম্ভব হয়রানির ভিতর দিয়ে গিয়ে আমি যেটা আমি শিখলাম সেটা হচ্ছে যে আসলে আমাদের আর্টিস্টদের সাপোর্ট করার জন্য আমাদের লয়ার নেই, সেইভাবে মিডিয়ার এইসব ইস্যু ডিল করার জন্য আমাদের প্রপার এজেন্সি নেই, আমাদের ম্যানেজার নেই, আমরা ইন্ডিভিজুয়ালি ডিল করি। তো এইটার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। আমি 100-র উপরে ব্র্যান্ডকে এন্ডোর্স করেছি, অনেক বড় বড় ব্র্যান্ড বাংলাদেশের। তো এই ধরনের একটা হয়রানিমূলক পরিস্থিতির জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আলোচিত সমালোচিত ই কমার্স প্রতিষ্ঠানে গায়ক অভিনেতা তাহসান খান শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত ছিলেন, আর রাফিয়াত রশিদ মিথিলা ইভ্যালির ফেস অফ ইভ্যালি লাইফস্টাইল শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন অভিনেত্রী শবনম ফারিয়া। তবে ইভ্যালির বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গত জুনে বড় অঙ্কের বেতনে ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেওয়া শবনম ফারিয়ার বেতনের অধিকাংশ বকেয়া। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সোমবারও জেলায় জেলায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর পর এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে বরিশাল ও ময়মনসিংহে। ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ অশ্লীল বক্তব্যের অভিযোগ তোলা হয়েছে এসব মামলার আবেদনে। আসামি করা হয়েছে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপনে ব্যাপক সমালোচনার মুখে গেল 7 ডিসেম্বর তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডাক্তার মুরাদ হাসান। তার পরপরই দেশের বিভিন্ন জেলায় তার নামে মামলা করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।
বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডাক্তার মুরাদ হাসান সহ দুজনের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সোমবার সকালে এই নালিশি মামলা দায়ের করেন, যেখানে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে যে কটূক্তি করেছেন মুরাদ হাসান তা নারীর প্রতি অবমাননাকর। এই কটূক্তি, এই অশালীন বক্তব্য শুধু জাইমা রহমান না, বাংলাদেশের সর্বস্তরের নারী সমাজকে অপমানিত করেছে, সর্বস্তরের নারী সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে ময়মনসিংহে। সোমবার সকালে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে এই মামলার আবেদন করেন। মামলায় ডাক্তার মুরাদ হাসান ছাড়াও আসামি করা হয়েছে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও। এদিকে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মুরাদ হাসানের নামে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার সকালে সাইবার আদালতের বিচারক জিয়াউর রহমান শুনানি শেষে অভিযোগটি খারিজ করে দেন। রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনালে এই মামলার আবেদন হয় রোববার। আজ আদালত এই আদেশ দেন যে সংক্ষুব্ধ ব্যক্তি, মানে যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তিনি আদালতে আসেননি। এই মামলার যে বিষয়বস্তু, তার কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, এইটা পুলিশ বাহিনী, এটা প্রশাসন মনে করেন নাই। এর আগে রোববার সকালে মুরাদ ও নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে। ফাতেমা কাউসার, নিউজ 24। টিস্যু না থাকায় ঝুঁকি বিবেচনায় সোমবার আলাদা করা হয়নি নীলফামারীর জোড়া শিশু লাবিবা আর লামিসাকে। চিকিৎসকরা জানান তাদের শরীরে টিস্যু সম্প্রসারণের জন্য অপারেশনের মাধ্যমে আপাতত বল বসানো হয়েছে। আরও 6 থেকে 7 সপ্তাহ পর্যবেক্ষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সোমবার জোড়া শিশুকে আলাদা করতে অপারেশন শুরু করেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বুকের দুই মানিককে আলাদা করে আদর করার অপেক্ষা শেষ হতেও হলো না নীলফামারীর দিনমজুর লাল মিয়া দম্পতির। 2 বছর 8 মাস বয়সী জোড়া শিশু লাবিবা ও লামিসাকে আলাদা করতে সোমবার সকাল 8টায় অপারেশন শুরু করেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজের 7টি বিভাগের প্রায় 40 জন বিশেষজ্ঞ চিকিৎসক দল জোটের এই অপারেশন শুরু করার কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদলান। চিকিৎসকরা জানান, 2 শিশুর প্রজনন অঙ্গ মলদার খুব কাছাকাছি থাকায় একটি শিশুর শরীর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে ভবিষ্যতের কথা চিন্তা করে শরীর আলাদা করার আগে টিস্যু সম্প্রসারণের বল বসিয়েছেন চিকিৎসক দল। আমরা টিস্যু এক্সপ্যান্ডার দেব, বিশেষ ধরনের একটা সিলিকন বল। এই বলটা শরীরের মধ্যে বড় হতে থাকবে, চামড়া এবং টিস্যু অনেক এক্সপ্যানশন হবে। এই জন্য এটার নাম হলো টিস্যু এক্সপ্যান্ডার। তাতে করে আমরা যখন মূল অপারেশনে যাব, তখন জনিতার ইনজুরি হওয়ার কোনো আশঙ্কা নেই এবং আমরা পুরো ক্ষতটা সুন্দরভাবে কভার করতে পারবো। টিস্যুটা তৈরি হওয়ার এটা একটা প্রসিডিউর, সুতরাং তখন যদি আমরা এটা অপারেশনটা করি, তখন কিন্তু পর্যাপ্ত টিস্যু আমরা পাবো এবং সেই টিস্যুটার দিকে 2টা বাচ্চাকে আমরা সুন্দরভাবে কভার করতে পারবো। সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, 1.5 মাসের পর্যবেক্ষণের পর লাবিবা ও লামিসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবার দিনমজুর হওয়ায় 2 শিশুর চিকিৎসার পুরো খরচ বহন করবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। জোড়া শিশুর জন্মের 8 দিনের মাথায় এর আগে এক দফা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে তাদের আপাতত স্বাভাবিক জীবনের নিশ্চয়তার ব্যবস্থা করা হয়। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে রায়ের বাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন স্তরের মানুষ। এই সময় শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরাও সেখানে উপস্থিত ছিলেন। এই সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আলোকোজ্জ্বল প্রজ্বলনে রায়ের বাজার বধ্যভূমিতে উপস্থিত হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ঢাকা 13 আসনের এমপি সাদেক খান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। তিনি মোমবাতি হাতে নিয়ে বেশ কিছু সময় সেখানে অবস্থান করেন। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করার যে দুরভিসন্ধি পাকিস্তানিরা করেছিল তা সফল হয়নি বলে মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত নিউজ 24 রাতের সংবাদে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে পতাকা মিছিল শিরোনামে সোমবার বিকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে। শুরুতে ঢাকা 12 নির্বাচনী এলাকার মানুষের অংশগ্রহণে জাতীয় পতাকা নিয়ে বিজয় মিছিল করেন আয়োজকরা, যা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে শেষ হয়। এরপর দেখানো হয় প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানে শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান। সবশেষ আলোচনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস তুলে ধরেন আমন্ত্রিতরা। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান অলি আহমেদ। তিনি মনে করেন যুক্তরাষ্ট্র এবং চীন এই দুই পরাশক্তির দ্বন্দ্বের ভেতরে অবস্থান করছে বাংলাদেশ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার না হলে বড় দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। বিজয়ের 50 বছর উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব বলেন তিনি বলেন, দ্রুত ক্ষমতা ছেড়ে রাষ্ট্রীয় সাংবিধানিক সংস্থাগুলিকে সংস্কার এবং দলীয় প্রভাবমুক্ত করা না গেলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আমেরিকা এখন পা ধরে টানাটানি করছে, তার প্রতিফলন হিসেবে আপনারা দেখেছেন কতকগুলি পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে। শুনছি আরো অনেকগুলি পদক্ষেপ স্টেজ বাই স্টেজ আসবে। তাহলে সেই সময় জনগণ কিন্তু ঘর থেকে বেরিয়ে আসবে। নিজ উদ্যোগে জাতীয় সরকার গঠন করে সুন্দরভাবে দেশ ত্যাগ করেন, এটাই হবে মঙ্গল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক প্রতিপাদ্যে 16 ও 17 ডিসেম্বর দুদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজন করেছে। স্বাস্থ্যবিধি মেনে 10টি পয়েন্টে করোনা টেস্ট সার্টিফিকেট সহ দেশি বিদেশি অতিথিরা অনুষ্ঠানে অংশ নেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী সোমবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন। জাতিকে সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকেই শপথ অনুষ্ঠান তিনি পরিচালনা করবেন এবং সারা বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষই এই শপথ অনুষ্ঠানে সেটা সংযুক্ত থাকবেন। নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফখরুলের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী ফখরুল মিয়াকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানান, 2 বছর আগে পারিবারিকভাবে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমির সাথে মোহাম্মদ সাইফুল্লাহর ছেলে ফখরুলের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। রোববার রাত 3টার দিকে রেশমি ও তার শিশুকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বাজারে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় নাসিম নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, 4র্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর রবিউল ইসলাম টুটুল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থকরা নির্বাচনী প্রচারণা চলাকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়িয়া বাজারে বাজার করতে আসা নাসিম সংঘর্ষের ভিডিও মোবাইল ফোনে ধারণ করার এক পর্যায়ে কে বা কারা তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দায় 2টি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে 5 জন গুরুতর আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে রংপুর থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের চালক টাঙ্গাইলের ঘারিন্দা এলাকায় পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর পেছন দিক থেকে আসা এনা পরিবহনের আরেকটি বাস সজোরে দুর্ঘটনা কবলিত বাসটিকে
ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় বাসটির 3 যাত্রী। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। স্কয়ার হাসপাতালের 15 বছর পূর্তি এবং স্কয়ার চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে হাসপাতালের অডিটোরিয়ামে শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য চিকিৎসক, সমাজসেবী, বিশেষ শিশু নিয়ে কাজ করা পেশাজীবীরা। অনুষ্ঠানে বিগত 4 বছরের অর্জন নিয়ে বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন স্কয়ার চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের কনসালটেন্ট ডাক্তার জিনা সালভা। সামাজিক কুসংস্কার ও প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বাড়ছেই। এ পর্যন্ত মারা গেছেন অন্তত 94 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে লাখো মানুষ। ভয়াবহ টর্নেডোর আঘাতে সবকিছু হারিয়ে নিঃস্ব অনেকে। এরই মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেন্টাকিকে দুর্যোগ কবলিত অঙ্গরাজ্য বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার প্রবাসের খবর। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর এবং 50তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে লন্ডন বারো অব টাওয়ার হ্যামলেটের আয়োজনে 8 ডিসেম্বর থেকে লন্ডনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী। লন্ডনের দ্য আর্ট প্যাভিলিয়ন গ্যালারিতে 550 শিরোনামে প্রদর্শনীতে স্থান পেয়েছে ব্রিটিশ বাংলাদেশি চিত্রশিল্পী মুক্তা চক্রবর্তীর আঁকা 9টি চিত্রকর্ম। প্রতিদিন বিদেশে ও ব্রিটেনে জন্ম নেয়া বাংলাদেশিরা প্রদর্শনীতে আসছেন। আসম মাসুমের তথ্য ও ভিডিও চিত্র ডেস্ক রিপোর্ট। লন্ডনের একটি গ্যালারিতে বাংলাদেশের উপর আঁকা নানা চিত্র, যেখানে ফুটে উঠেছে আবহমান বাংলার হাজার বছরের চিত্র, স্বাধীনতা আর অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা। আর এইসব পেইন্টিং এর দর্শক যেমন ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্ম, তেমনি ভিন দেশের মানুষেরা। Just amazing. I think there are two things happening here. One is an exhibition of the work of 5 Bengali female artists, of which Mukta here is one of them. And she's done some really fantastic work. বাংলাদেশের স্বাধীনতার 50 বছর এবং 50তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে লন্ডন বারো অব টাওয়ার হ্যামলেটের আয়োজনে 8 ডিসেম্বর থেকে লন্ডনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী। লন্ডনের দ্য আর্ট প্যাভিলিয়ন গ্যালারিতে 550 শিরোনামের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ব্রিটিশ বাংলাদেশি চিত্রশিল্পী মুক্তা চক্রবর্তীর আঁকা 9টি চিত্রকর্ম সহ রাহিমা বেগম ও কারিমা হাসানের চিত্রকর্ম। চিত্রশিল্পী মুক্তা চক্রবর্তী বলছিলেন, তার আঁকায় সবসময় আবহমান ও লোক সংস্কৃতিকে প্রাধান্য দেন, যা ভিনদেশি মানুষকে আকৃষ্ট করে বাংলাদেশের প্রতি। এই গ্যালারিতে বাংলাদেশের হেরিটেজ নিয়ে কাজ করেছি ম্যাক্সিমামই। আর বিভিন্ন নৌকাবাজ যেমন ধরেন ধামাইল, এগুলো বাংলাদেশ হেরিটেজ। তারপরে মনসামঙ্গল আছে, কিছু গ্রামের দৃশ্য আছে। শনিবার চিত্র প্রদর্শনী দেখতে আসেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিক্স। চিত্র প্রদর্শনীতে অনেক বাংলাদেশি তাদের পরিবার নিয়ে অংশ নেন। আমি আমাদের 2 মেয়েকে নিয়ে এসেছি এবং আমি মনে করি এর মাধ্যমে এরা বাংলাদেশ সম্বন্ধে আরও জানতে পারবে। বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার যে মাধ্যমগুলো, তার মধ্যে অবশ্যই আর্ট এবং আমাদের এই মণিমুক্তার যে এক্সিবিশন, এটা একটা অনন্য একটা ভূমিকা রাখবে। দর্শকদের জন্য প্রদর্শনী প্রতিদিন খোলা থাকবে বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রদর্শনীটি শেষ হবে 16 ডিসেম্বর। নিবির আমিন, নিউজ 24। বাংলাদেশের মহান স্বাধীনতা রজত জয়ন্তী উপলক্ষে স্কোগোস ব্যাডমিন্টন রেঞ্জার্স ক্লাব সুইডেন 11 ডিসেম্বর 2021 ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে। টুর্নামেন্ট কমিটির পরিচালক নাজমুল হাসান খান এবং গাজী মহিউদ্দিনের পরিচালনায় 7টি দলের 14 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী হন কমলা দলের জিকু শরীফ, রানার আপ হন সবুজ দলের মাহবুব মাহমুদ। খেলা শেষে প্রধান অতিথি বিশিষ্ট লেখক মুক্তিযোদ্ধা মোর্শেদ চৌধুরী পুরস্কার বিতরণ করেন।
এবার ক্লেমন খেলার সংবাদ। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলার নারীরা। শাহিদা আক্তার রিপা ও তহুরা খাতুনের জোড়া গোলে বাংলাদেশ জয় পেয়েছে 6-0 গোলে। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করায় টুর্নামেন্টের ফাইনালের পথটা সহজ করতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না আখি তহুরাদের সামনে। ফলে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। ম্যাচ শুরুর 2 মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। বিরতিতে যাবার আগে আরও 2 গোল আদায় করে নেয় বাংলাদেশ। বিরতির পরও আধিপত্য ধরে রেখে ম্যাচের 47 মিনিটে শাহেদা, 69 মিনিটে ঋতুপর্ণ চাকমা ও ম্যাচের অতিরিক্ত সময়ে অধিনায়ক মারিয়া মান্দা জটলা থেকে নিজের দ্বিতীয় গোল করলে 6-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। স্বাধীনতা কাপের সেমিফাইনালে আজ ঢাকা আবাহনীর বিপক্ষে মাঠে নামছে সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচ শুরু বিকেল 5:15টায়। এদিকে দ্বিতীয় সেমিতে রাত 8টায় বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। দুটি ম্যাচই হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। স্বাধীনতা কাপের জমজমাট সেমিফাইনাল দেখার অপেক্ষায় দেশের ফুটবল প্রেমীরা। ফাইনালের মঞ্চ থেকে আর এক ধাপ দূরে 4 দল। প্রথম ম্যাচে আবাহনী সাইফের লড়াই, কলিন রেসের অন্তর্ভুক্তি এই মৌসুমে আকাশী নীলদের করেছে আরও বেশি শক্তিশালী। এই স্বাধীনতা কাপে হয়ে যাওয়া মারিও লামোসের দলের ম্যাচগুলোর দিকে তাকালে তার প্রমাণ মেলে। সব ফুটবলারের ফিট থাকা ফেভারিটদের জন্য সুখবরই বটে। এছাড়া এক ঝাঁক দেশি তারকা ফুটবলারের ঠাসা থাকলেও আবাহনীর জন্য বড় পরীক্ষার নাম হতে পারে ক্রুসিয়ানির সাইফ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ফেভারিট দলটার নাম বসুন্ধরা কিংস। অপরাজিত আর অপ্রতিরোধ্য অস্কারের শিষ্যরা। তপু বর্মনের ইনজুরিতে সেন্ট্রাল ডিফেন্সে ভরসার নাম হতে পারেন অভিজ্ঞ কেষ্ট। এছাড়া তারেক কাজীর ইনজুরিতে লেফট ব্যাকে ইয়াসিন বড় ভরসার নাম। দলের 4 ফরেন রিক্রুট আছেন ফিট। এছাড়া বাকি ফুটবলাররা আছেন বেশ ফুরফুরে মেজাজে। সব মিলিয়ে বাংলাদেশ পুলিশের জন্য কঠিন এক পরীক্ষার নাম বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 63 রানে জয় পেয়েছে পাকিস্তান। এই জয় সিরিজে 1-0তে এগিয়ে গেল স্বাগতিকরা। করাচিতে টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। মোহাম্মদ রেজওয়ান, হায়দার আলী ও মোহাম্মদ নওয়াজের ব্যাটিং তাণ্ডবে 6 উইকেটে 200 রানের পাহাড় গড়ে পাকিস্তান। 52 বলে 10-4-এ 78 রান করে ফেরেন রিজওয়ান। 39 বলে 68 রান করেন হায়দার আলী। বড় স্কোর তাড়া করতে নেমে 19 ওভারে 137 রানে অল আউট হয় সফরকারীরা। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ 31 রান করেন শাইহব। 4টি উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম ও 3 উইকেট পান সাদাব। মিস ইউনিভার্সের খবর দিয়ে শেষ করব এখনকার আয়োজন। 21 বছরের অপেক্ষা শেষে ভারতের হারনাজ সান্ধুর মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই খেতাব পেলেন তিনি। ইসরায়েলের এইলাতে বসেছিল 70তম মিস ইউনিভার্সের আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া এবং দক্ষিণ আফ্রিকার লালেলাকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের 21 বছর বয়সী সুন্দরী হারনাজ। বিস্তারিত মাসুদ রানা ডেস্ক রিপোর্টে। রোববার রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল এবারের 70তম মিস ইউনিভার্সের আসর। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, কে হবেন বিশ্ব সুন্দরী চূড়ান্ত ক্ষণ শুরু হতেই আসর ছিল নীরব। এরপরই বিজয় হিসেবে ভারত কন্যা হারনাজের নাম ঘোষণা করা হয়। চোখের জল তখন বাঁধ মানছিল না পাঞ্জাব কন্যার। আবেগে তখন শেষ প্রতিদ্বন্দ্বী মিস প্যারাগুয়েকে জড়িয়ে ধরেন। প্রথা মেনে হারনাজের মাথায় মুকুট পরিয়ে দেন 2020 সালের মিস ইউনিভার্স আন্দ্রেয়া মেজা। 80 জন প্রতিযোগীকে টপকে তার মাথায় হিরে খচিত এই মুকুট পরিয়ে দেওয়া হয়। এর মধ্যে 2টি পাঞ্জাবি মুভিতে অভিনয় করেছেন তিনি। ভারতের মেয়ে হারনাজের সঙ্গে শেষ 3-এ জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে এবং দক্ষিণ আফ্রিকার 2 প্রতিযোগী। 21 বছর আগে মিস ইউনিভার্স মঞ্চে শেষবার ভারতের জয়ের পতাকা উড়িয়েছিল সুস্মিতা সেন, লারা দত্ত। আর এরপর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতল হারনাজ। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।